হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার পেজ নাম্বার 287। এখানে তোমাদের যে 12 নম্বর স্কুলটা দেওয়া আছে সুনীতি একাডেমি কোচবিহার, এখানে তোমাদের এই পেজটার সমস্ত উত্তর এই ভিডিওটিতে দেব। অলরেডি এর আগে পর্যন্ত 11 পর্যন্ত পেজ উত্তর দেওয়া হয়ে গেছে, তো এটাই তোমাদের লাস্ট ভিডিও দিচ্ছি। এরপর একটা স্কুল আছে, সেটা দেবো না, পরীক্ষা কাছে চলে আসছে। তোমরা পরীক্ষার জন্য বিজি আছো, প্রিপারেশন তোমাদের অবশ্যই ভালো করে এখন করতে হবে। এখন প্রশ্ন বিচিত্রার থেকে পেজগুলো মানে তোমাদের যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে রিভিশন করলে মনে হয় ভালো হয়। তো যাই হোক, অনেকের অনুরোধ ছিল 12 নম্বর পেজটা উত্তর দেওয়ার জন্য, তাই এটা আমি করে দিচ্ছি। তো দেখো, গ্রুপে একের দাগের একেরটা কি বলেছে, এসটিপিতে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত হয়। তো এসটিপিতে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন হয় 22.4 লিটার, এটা হবে বিয়েরটা। এরপর দুয়েরটা, 1 মোল H2S এর ভর সালফারের পারমাণবিক ভর দেওয়া আছে 32, তাহলে H2S কত, হাইড্রোজেনের 2 আর সালফারের 1, তাহলে সালফারের 32, তাহলে 2 + 32 করলে পাবো আমরা 34, তাহলে অ্যান্সার হবে সি এরটা 34 গ্রাম। এরপর 3-এর দাগেরটা, ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হয় জলের কোন ধর্মের জন্য, অবশ্যই অ্যান্সার হবে সি এরটা পৃষ্ঠটান। এরপর 4-এর দাগেরটা, স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রীয় সংকেত কি। তো স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রীয় সংকেত আমরা জানি F = kx, তাহলে F = kx হলে k = f/x, তাহলে f/x বলের মাত্রা কত ছিল, ml/t⁻, তাহলে ml/t⁻² ডিভাইডেড বাই x মানে l, l কেটে গেল, তবে পাবো আমরা m⁻², অ্যান্সার হবে এটা m⁻²। এরপর 5-এর দাগেরটা, দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাবকের পরিমাণ হলো ড্যাশ। তো এটা হবে তোমাদের 100 গ্রাম, 100 গ্রাম মানে অপশন ডি। এরপর 6-এরটা, লাল লিটমাসকে নীল করে কি অপশন আছে, লেবুর রস তো অ্যাসিড, ভিনিগার অ্যাসিডিক অ্যাসিড সেও অ্যাসিড, সাবান জল আছে, বৃষ্টির জল কার্বনিক অ্যাসিড থাকে, H2CO3 আম্লিক, তো সাবান জল ক্ষারকীয়, অ্যান্সারটা হবে সাবান জল। এরপর 7-এরটা, NaCO3 সোডিয়াম বাইকার্বনেট একটি কি লবণ, অবশ্যই যেহেতু H আছে অর্থাৎ বাইকার্বনেট মানে বাইলবণ মানে আম্লিক লবণ, অ্যান্সার হবে বিটা। এরপরে কোশ্চেন 8-এর দাগেরটা, m এবং 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত কত হবে। তাহলে দেখো, গতিশক্তির অনুপাত দেওয়া আছে, তাহলে ভর আর দেওয়া আছে যে ভরের অনুপাতটা ধরো দেওয়া আছে 1:4, তাহলে তাদের ভরবেগের অনুপাত কত হবে। তাহলে ভরবেগের আমরা সূত্র কি জানি, যে √2me, আমরা জানি যে সূত্রটা p = √2me, এটা আমাদের সূত্র ছিল। তাহলে তাদের ভরবেগের অনুপাত, তাহলে p1:p2 করলে পাচ্ছি কত আমরা না √2me, তাহলে 2 × m এর মান প্রথমেরটা কত ছিল, m ছিল, আর এর জায়গায় কত ছিল, 2 ছিল, 2 বসিয়ে দেবো, আবার কত হবে √2 × m এর জায়গায় কত আছে না 4m, এর জায়গায় কত আছে না 1 আছে, তাহলে বোথ সাইড √√ উঠে যাবে, m কেটে গেল, 2 কেটে গেল, তাহলে পাচ্ছি কত আমরা দেখো এখানে পড়ে থাকছে আমাদের 2 কেটে গেল, তাহলে 2 আর 4 মানে 2 আর 4 করলে পাচ্ছি আমরা কত 1:√2, বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি এখানে করি আমাদের এটা কত পাবো না, এখানে 2 আর 2, তাহলে পাচ্ছি এখানে আমরা √4 m √m × √4, আর এখানে পাচ্ছি আমরা 2√2, এটা বেরিয়ে যাবে, তাহলে সমান 2:2√2 সমান 1:√2, অ্যান্সার হয়ে যাবে 1:√2 মানে এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরের কোশ্চেন দেখে নাও, 2-এর দাগের একেরটা, গ্রুপ বি, 11.5 গ্রাম সোডিয়ামে পরমাণুর সংখ্যা কত। তো সোডিয়াম মানে কি Na, তো Na-তে কত গ্রাম হয়, পারমাণবিক ভরটা হচ্ছে আণবিক ভর, সোডিয়াম তো একটাই পরমাণু নিয়ে গঠিত, তাহলে 23 গ্রাম হয়। তাহলে 23 গ্রামের মধ্যে থাকে কত না পরমাণুর সংখ্যা হয় অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 × 10⁻23, এখানে আছে কত 11.5 অর্থাৎ 23-এর অর্ধেক আছে, তাহলে অ্যান্সারটা কত হবে, এটার অর্ধেক হবে, এটার অর্ধেক করলে কত পাবো আমরা 3.011 × 10⁻23, এটি হবে এর অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরপর অথবাটা, 9 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত অণুর সংখ্যা ও 17 গ্রাম NH3 এর মধ্যে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত। তাহলে দেখো, 9 গ্রাম জলীয় বাষ্পে, আমরা জানি 18 গ্রাম জলীয় বাষ্প মানে জল H2O, তো H2O এর আণবিক ভর কত 18, তাহলে 18 গ্রাম জলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, 9 গ্রাম জলে কত থাকবে, তাহলে তার অর্ধেক থাকবে, আর 17 গ্রাম জলে
17 গ্রাম আছে NH3 আছে, NH3 মানে নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের এখানে 3 H3, 14 3 17, 17 গ্রাম NH3 মানেই 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এখানে অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক আছে আর এখানে পুরো অ্যাভোগাড্রো সংখ্যা আছে। তাহলে পাচ্ছি কত, এটা হাফ আছে, এটা 1 আছে, তার মানে 1:2। অ্যান্সারটা হবে কত না 1:2, 1:2 হবে এর অ্যান্সার। এরপর 2 এর দাগেরটা, সাধারণ উষ্ণতা বৃদ্ধিতে প্রয়াতের স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন ঘটে। তো এটা হচ্ছে স্থিতিস্থাপকতা কমে যায় বা হ্রাস পায়, স্থিতিস্থাপকতা উষ্ণতা বৃদ্ধি হলে হ্রাস পায়। এরপর 3 এর দাগেরটা, ভাসমান বস্তুর আপাত ওজন কত। তো ভাসমান বস্তুর আপাত ওজন 0। এরপর 4এরটা, বিকৃতির মাত্রীয় সংকেত লেখো। তো বিকৃতির মাত্রীয় সংকেত তোমরা পাবো না, কারণ বিকৃতি সমান দুটো একই জাতীয় রাশির অনুপাত। ধরো দুটো দৈর্ঘ্যের অনুপাত বা ভরের অনুপাত, ভর বলছি, দৈর্ঘ্যের অনুপাত বা আয়তনের অনুপাত বা ক্ষেত্রফলের অনুপাত, একই জাতীয় রাশির অনুপাত হয়, বিকৃতির মাত্রীয় সংকেত কোনো নেই। আচ্ছা, এরপর প্রবতা কোন অভিমুখে ক্রিয়া করে। তো সবসময় উপরের দিকে ক্রিয়া করবে, ঊর্ধ্ব অভিমুখে। তাহলে লিখবো আমরা ঊর্ধ্ব মুখে ক্রিয়া করে, ঠিক আছে। এরপরে 5এরটা, বিবৃতি সত্য মিথ্যা লিখতে বলেছে, নাকি সোডা ওয়াটারের বোতলের ছিপি খুললে চা ভাসের জন্য CO2 দ্রাব্যতা বাড়ে। মোটেই না, যখনই ছিপিটা খুলে দেবো চা ভাসের জন্য CO2 দ্রাব্যতাও কমে যাবে, তাহলে এটা হবে মিথ্যা, ঠিক আছে। এরপরে কোশ্চেন কি আছে দেখে নাও, অথবা একটা শূন্যস্থান পূরণ করো। বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা উভয়ই তরল এমন কলোয়েডীয় দ্রবণকে বলে ড্যাশ। তো এটা হবে ইমালশন। এরপর শূন্যস্থান পূরণ, 1 আর্গ সমান কত জুল। তো দেখো আমরা জানি যে 1 জুল সমান 10⁻7 আর্গ, তাহলে 1 আর্গ সমান কত হবে 10⁻7 জুল, -7 জুল, ঠিক আছে, এটাই অ্যান্সার। এরপর গ্রুপ সি 3 এর দাগের 1এরটা কি বলছে দেখো, 51 গ্রাম NH3 সমান কত গ্রাম অণু NH3। আর এটা দিচ্ছে এতে NH3 এর অণুর সংখ্যা কত। তার অ্যান্সারটা দেখে নাও। তাহলে এভাবে তোমরা লিখবে যে NH3 এর আণবিক ভর সমান 14 × 1, 14 + 1 × 3 সমান 17। এবার 51 গ্রাম NH3 সমান তাহলে কত, 51/17 মানে 3 গ্রাম অণু NH3। একটা উত্তর হয়ে গেল। তাহলে 51 গ্রাম NH3 মানে 3 গ্রাম অণু NH3। আর এতে অনুসংখ্যা জানতে চেয়েছে, তাহলে অ্যামোনিয়া অনুসংখ্যা যেহেতু এখানে 3 গ্রাম অণু পাচ্ছি, তাহলে 3 গুণ করে দেবো অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে। তাহলে পাচ্ছি 3 × 6.022 × 10⁻23, তার মানে 318 আর 3 2 6, 18.066 × 10⁻23, এটা হলো এর অ্যান্সার। এরপর 3 এর দাগের 2এরটা, তামার ইয়ং গুণাঙ্ক 1.26 × 10⁻11 নিউটন/মিটার স্কয়ার কথার অর্থ কি। তাহলে তোমরা এর অ্যান্সারটা লিখবে যে তামার ইয়ং গুণাঙ্ক 1.26 × 10⁻11 নিউটন/মিটার স্কয়ার, এর অর্থ হলো একটি তামার তারে বা দণ্ডে একক অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করতে ওই তার বা দণ্ডের প্রস্থচ্ছেদের প্রতি বর্গমিটার ক্ষেত্রফলে 1.26 × 10⁻11 নিউটন বল প্রয়োগ করতে হবে। এটি হলো কিনা এর অ্যান্সার, ঠিক আছে। চলো পরের কোশ্চেন কি আছে। এরপর 3 এর দাগেরটা, জেল কি একটি ইমালসিফায়ারের উদাহরণ দিতে বলেছে। আমাদের অ্যান্সারটা দেখাচ্ছি ভট্টাচার্য ব্রাদার্স, পেজ নাম্বার 92। দেখো জেল কি, তরল বিস্তৃত দশা এবং কঠিন বিস্তার মাধ্যম দ্বারা গঠিত কলিয়েডীয় সিস্টেমকে জেল বলে। উদাহরণ পনির, দই। আর ইমালশন বা অবদ্রব্য কারক, এখানে একটা কোশ্চেন ছিল দেখো যে ইমালসিফায়ার বা অবদ্রব্য কারক কাকে বলে। তো তার অ্যান্সারটা দেখো এই সেম পেজ 92 পেজে আছে, জেলের জাস্ট একটু নিচের দিকে অবদ্রব্য কারক বা ইমালসিফায়ার কাকে বলে। তাহলে দেখে নাও, দুটি অমিশ্রণীয় তরলকে মিশিয়ে ঝাঁকালে ইমালশন উৎপন্ন হলেও তা অনেক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হয় না। এক সময় এই দুই প্রকার তরল দুটি পৃথক স্তর গঠন করে, কিন্তু এরূপ ইমালশন প্রস্তুতির সময় তৃতীয় অপর একটি পদার্থ যোগ করলে ইমালশনটি স্থায়িত্ব বৃদ্ধি পায়। এই তৃতীয় পদার্থটিকে অবদ্রব্য কারক বলে। এটি হলো অ্যান্সার। যেমন উদাহরণ জিলোটিন, ডিটারজেন্ট, সাবান ইত্যাদি। চলো পরের কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। গাঢ় কৌষ্টিক সোডার দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ যোগ করে উত্তপ্ত করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। তো এটা তোমাদের আমি প্রান্তিকের বই থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 108, প্রান্তিকের টেক্সট বুক। তাহলে দেখো, অ্যালুমিনিয়াম চূর্ণের সঙ্গে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কৌষ্টিক সোডার মিশ্রণ উত্তপ্ত করলে দ্রাব্য সোডিয়াম অ্যালুমিনেট লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 2Al + 2NaOH + 2H2O থেকে 2NaAlO2 + 3H2, এটা হলো তোমাদের অ্যান্সার, ঠিক আছে। তো দেখো অক্সিজেন মানে জলটা তোমাকে এক্সট্রা যোগ করতে হবে, অ্যালুমিনিয়াম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে প্লাস জল, তাহলে সোডিয়াম অ্যালুমিনেট প্লাস হাইড্রোজেন
এটি হলো কিনা এর বিক্রিয়া বা অ্যান্সার। চলো এরপরে কোশ্চেন কি আছে, অথবাটা এ ও বি দ্রবণের পিএইচ এর মান যথাক্রমে 4.3 ও 2.1, কোন দ্রবণটিতে H প্লাস আয়নের সংখ্যা বেশি আছে? তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখবে এ দ্রবণে পিএইচ এর মান 4.3, বি দ্রবণে পিএইচ এর মান 2.1, অর্থাৎ এ দ্রবণ অপেক্ষা বি দ্রবণটি অধিক আম্লিক। আবার কোন দ্রবণের আম্লিকতা বেশি হলে ওই দ্রবণে H প্লাস আয়নের সংখ্যা বেশি হবে, তাই বি দ্রবণটিতে H প্লাস আয়নের সংখ্যা বেশি হবে। এটি হলো অ্যান্সার। এরপরের কোশ্চেন কি আছে, 5-এরটা, একটি বস্তু 6 সেকেন্ড সময়ে 30 জুল কার্য করে, বস্তুটির ক্ষমতা কত? তাই অ্যান্সারটা দেখে নাও। লিখব প্রদত্ত টি সমান 6 সেকেন্ড, ডাব্লু সমান 30 জুল, আর মানে ওয়ার্কটা হচ্ছে কাজটা 30 জুল, আর ক্ষমতা পি সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা জানি পি সমান ডাব্লু বাই টি, মান বসিয়ে দাও, 30/6 মানে 5। তাই অতএব বস্তুটির ক্ষমতা 5 ওয়াট। এটি হলো অ্যান্সার। এরপরে কোশ্চেন গ্রুপ ডি 4 দাগের 1-টা কি বলছে দেখো, এসটিপিতে 6.022 গুণিত 10⁻22 সংখ্যক অণুর আয়তন কত? আর NaCl এর ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য কেন? তাহলে 4 দাগের 1-এর প্রথম স্টেপটা দেখে নাও, এসটিপিতে এত সংখ্যক অণুর আয়তন কত? তাহলে এইভাবে অ্যান্সারটা করতে হবে। লিখবো এসটিপিতে 6.022 গুণিত 10⁻23 সংখ্যক অণুর আয়তন 22.4 লিটার। তাহলে একে কত হবে? একে তাহলে কত হবে ওইখানে আমরা করে নেব। আর 6.022 গুণিত 10⁻22 এটা কোশ্চেনে ছিল, তাহলে এতই কত? তাহলে দেখো এখানে 22.4 গুণিত 6.022 গুণিত 10⁻22 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে দেখতে পাচ্ছ এখানে টার্মটা কেটে যাবে, উপরে 22 আছে 10⁻22, আর এখানে 10⁻23 23 আছে। তাহলে পেয়ে যাবো আমরা এখানে দশমিকটা এক ঘষ হয়ে যাবে, 22.4 ছিল, অ্যান্সারটা হবে 2.24 লিটার। এটি হলো অ্যান্সার। এবার দেখো এখানে আরেকটা কোশ্চেনের সাথেই দেওয়া আছে যে NaCl এর ক্ষেত্রেটা। তো কোশ্চেনটা কি আছে যে NaCl এর ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথা প্রযোজ্য কেন? তাহলে সেটা দেখে নাও। তাহলে এটা একটু ভালো করে লিখলে পুরোটাই লিখবে যে একই কোশ্চেন, যে আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ভর কথা প্রযোজ্য কেন, দিয়ে NaCl এর উদাহরণটা দিলেও চলবে। তাহলে লিখবে সাধারণত ধাতু ও অধাতুর সমন্বয়ে আয়নীয় যৌগ তথা NaCl গঠিত হয়। এখানে শুধু এইটুকু অ্যাড করে দিবে, আয়নীয় যৌগ তথা NaCl বা ব্র্যাকেটে NaCl গঠিত হয়। আয়নীয় যৌগে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নগুলির, যখন ক্যাটায়ন লিখবে এখানে কি হচ্ছে NaCl এর ক্ষেত্রে Na প্লাস Cl মাইনাস, তাহলে ক্যাটায়ন ও অ্যানায়নগুলির এখানে ব্র্যাকেটে লিখবে Na প্লাস ও Cl মাইনাস এর ক্ষেত্রে পরস্পরের সঙ্গে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে বৃহদাকার কেলাস অণু গঠন করে। এর প্রকার যৌগে অণুর কোনো পৃথক অস্তিত্ব থাকে না, শুধুমাত্র বিপরীত আধানযুক্ত আয়নের সমষ্টি মাত্র। তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথা ব্যবহার করা হয়। যেমন আয়নীয় যৌগ NaCl এর ক্ষেত্রে পরমাণুগুলির পারমাণবিক ভরের যোগফলই হলো ওদের সংকেত ভর। তাই NaCl এর সংকেত ভর সমান Na এর পারমাণবিক গুরুত্ব প্লাস Cl এর পারমাণবিক গুরুত্ব সমান 23 প্লাস 35.5 সমান 58.5। এটি হলো এর উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। এরপরের কোশ্চেন 2-এরটা, তরলের অভ্যন্তরে H গভীরতায় কোনো বিন্দুতে চাপের রাশিমালা প্রতিষ্ঠা করো। তো এটাও তোমাদের আমি ভট্টাচার্য বাদাসের বই থেকেই উত্তরটা দেখিয়ে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে ভট্টাচার্য বাদাস 49, ভট্টাচার্য বাদাস বা অভিনব প্রকাশনীর বই। তো দেখো চাপের রাশিমালা, এরকম একটা ছবি মোটামুটি এঁকে নেবে, দিয়ে লিখবে ধরে নাও স্থির তরলের মুক্ত তল থেকে H গভীরতায় ও বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে। ওই বিন্দুতে চাপের পরিমাণ নির্ণয় করার জন্য ও বিন্দুটিকে ঘিরে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল কল্পনা করা হলো। ওই তলকে ভূমি ধরে তরলের মুক্ততল পর্যন্ত একটি তরল স্তম্ভ কল্পনা করা হলো। তাহলে ওই তরল স্তম্ভের ওজনই হবে ওই তলের উপর তরলের ঘাত। তরল স্তম্ভের আয়তন সমান ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা সমান A × H। তরল স্তম্ভের ভর সমান আয়তন গুণিত ঘনত্ব সমান A × H × ρ। তরল স্তম্ভের ওজন সমান ব্র্যাকেটে তরলের ঘাত সমান ভর গুণিত অভিকর্ষ ত্বরণ G সমান H ρg। তাহলে ও বিন্দুতে চাপ হবে তরলের ঘাত বাই ক্ষেত্রফল, মানগুলো বসিয়ে দাও সমান H ρg। তাহলে পাচ্ছি অতএব তরলের মধ্যে কোনো বিন্দু চাপ সমান ওই বিন্দুর গভীরতা গুণিত তরলের ঘনত্ব গুণিত অভিকর্ষ ত্বরণ। এটি হলো কিনা এর অ্যান্সার। ঠিক আছে, তাহলে 2-এরটা হয়ে গেল। এরপর আছে দেখো 3-এরটা, 250 মিলিলিটার দ্রবণের 20 গ্রাম NaOH দ্রবীভূত আছে। মোলারিটিতে দ্রবণটির মাত্রা নির্ণয় করো। আর গ্লোবাল লবণের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের মাধ্যমে দেখাও। তো এটা তোমাদের অ্যান্সারটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো প্রথমে অঙ্কটা দেখে নাও। লিখবে যে 1 মোল NaOH অণু সমান কত না 40 গ্রাম। অবশ্যই 40 গ্রাম NaOH, কারণ কি সোডিয়ামের কত
আণবিক ভরটা হচ্ছে 23 বা পারমাণবিক ভর 23, অক্সিজেনের ক্ষেত্রে 16 পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। যোগ করে তিনটাকে যোগ করলে পাবে 40 গ্রাম। তার মানে আমরা জানি 40 গ্রাম NaOH থাকলে তবে 1 মোল হবে, কিন্তু এখানে কোশ্চেনে দেওয়া আছে কত 20 গ্রাম, তাহলে সেটা ওইখানে নেমে বের করে নেবো। 40 গ্রাম হলে 1 মোল হচ্ছে, 20 গ্রাম হলে তাহলে কত হবে 0.5 মোল হবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা এবার লিখবো যে এখন 250 মিলিলিটার দ্রবণে NaOH দ্রবীভূত আছে কত না 0.5 মোল। কারণ কি কোশ্চেনে লেখা আছে যে 250 মিলিলিটার দ্রবণে এত গ্রাম আছে, আর এত গ্রাম মানে 0.5 মোল। তাহলে 250 মিলিলিটারে আছে 0.5 মোল, একে কত আর 1000-এ কত, তাহলে 1000-এ কত হবে 0.5 গুণিত 1000 ডিভাইডেড বাই 250, তো কাটাকাটি করলে পাবে তোমরা 2, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কত না 2 মোল। এটি হবে অ্যান্সার। তাহলে অতএব দ্রবণটির মোলার মাত্রা 2 মোল পার লিটার। কি লিখবো, দ্রবণটির মোলার মাত্রা 2 মোল পার লিটার, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে কোশ্চেনের সঙ্গে আরেকটা দেওয়া ছিল, দেখো যে মোলারিটিতে মাত্রা নির্ণয় হয়ে গেল। গ্লোবাল লবণের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। তো গ্লোবাল লবণের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে পরিবর্তিত হয়, তোমাদের এটা প্রান্তিকের বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি, যে পেজ নাম্বারটা হলো 94, প্রান্তিকের টেক্সট বুক 94 পেজ। তাহলে দেখো গ্লোবাল লবণ Na2SO4 10H2O দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হয়। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা এইভাবে লেখচিত্র আঁকতে বলছে, এক্স অক্ষ বরাবর লিখবো উষ্ণতা আর ওয়াই অক্ষ বরাবর লিখবো দ্রাব্যতা। 100 গ্রাম জলে লবণের পরিমাণটা কত সেই হিসাবে। ঠিক আছে, তাহলে দেখো যে গ্লোবাল লবণের দ্রাব্যতা মানে এটা হবে, এখান থেকে এইভাবে যাবে, দিয়ে যখন উষ্ণতাটা এই জায়গায় চলে আসবে, অর্থাৎ যখন উষ্ণতা আসবে 32.38 ডিগ্রি সেন্টিগ্রেড, এই পয়েন্টটাই হবে উষ্ণতা কত না 32 এই যে পয়েন্টটা 32.38 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কি হবে দ্রাব্যতা আবার কমতে থাকবে। অর্থাৎ এখানে যে কেলাস জলটা 10 অণু ছিল সেটা বেরিয়ে যাবে Na2SO4। এই গ্রাফটি তোমাদের আঁকতে হবে। ঠিক আছে, এই বরাবর তোমাদের কি করবে না উষ্ণতা, এই বরাবর হচ্ছে দ্রাব্যতা, আর এই গ্রাফটি এভাবে এরকম করে এরকম আঁকতে হবে। ঠিক আছে, আর এই উষ্ণতাটা এখানে উল্লেখ করে দিবে 32.38 ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে দেখে নাও 32.38 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটি কোশ্চেনে ছিল, দেখে দিলাম। ঠিক আছে, এরপরে কোশ্চেন কি আছে দেখো 4টা। এ অ্যাসিডের জলীয় দ্রবণে বি দ্রবণ যোগ করলে সাদা অধক্ষেপ সি উৎপন্ন হয়, যা লঘু HNO3-তে অদ্রাব্য কিন্তু NH4OH দ্রাব্য। এ বি সি কে শনাক্ত করো। তো দেখো তোমাদের এই কোশ্চেনটা কি দিয়েছে, অ্যাকচুয়ালি এই সিএল এর শনাক্তকরণটা দিয়েছে। তো এটা তোমাদের আমি প্রান্তিকের বই থেকে উত্তরটা দেখাচ্ছি। প্রান্তিকের বই পেজ নাম্বার হচ্ছে 107, তোমরা যে কোনো বই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এই সিএল এর শনাক্তকরণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণটা দিয়েছে। তাহলে এবিসি শনাক্ত করতে হবে। দেখো একটি পরীক্ষা হলে 2 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া হলো, এই দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হলো। তাই যখনই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে আমরা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করব, তখন কি পাবো আমরা সিলভার ক্লোরাইড পাবো, AgCl। বিক্রিয়া দেখে নাও, এই যে এটা AgNO3 প্লাস HCl থেকে AgCl প্লাস HNO3। কোশ্চেনে লেখা আছে এখানে কিনা HNO3 অদ্রাব্য কিন্তু NH4OH দ্রাব্য। তাহলে দেখো HNO3 কিন্তু AgCl এর সঙ্গে বিক্রিয়া করছে না, কিন্তু এই NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড AgCl এর সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম, দেখো AgNH3 একটা অধক্ষেপ তৈরি করছে, কিন্তু এই কিন্তু বিক্রিয়া করছে না, মানে ডাই অ্যামিনো সিলভার ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু কোনো HNO3 বিক্রিয়াই করছে না। এটি দিয়েছে তার মানে কোশ্চেনটা। তাহলে এবিসি শনাক্তকরণ করতে বলেছে। এ কি ছিল এই কোশ্চেনটা, এখানে এ অ্যাসিডের জলীয় দ্রবণ, তাহলে এই অ্যাসিডটা কোনটা হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl হবে। জলীয় দ্রবণে বি দ্রবণ যোগ করা হলো, তাহলে বি দ্রবণটা কি হবে না AgNO3 সিলভার নাইট্রেট, তাহলে এটা পেয়ে গেলাম আমরা এ, বি হবে AgNO3, আর সাদা পদক্ষেপটা কি হবে AgCl, তাহলে এবিসি হয়ে গেল। ঠিক আছে, দ্বিতীয় বিক্রিয়াটা না লিখলেও চলবে। তাহলে প্রথম বিক্রিয়াটাই লিখবো AgNO3 প্লাস HCl থেকে AgCl প্লাস HNO3, তাহলে এ হলো HCl, বি হলো AgNO3, সি হলো AgCl। আশা করি বুঝতে পেরে গেছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 500 গ্রাম ভরের একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হলে বস্তুটির গতিশক্তি কত হবে। তো হাফ এমভি স্কয়ার ফর্মুলায় বসিয়ে দেবো, কিন্তু এখানে গ্রাম আছে, এখানে মিটার পার সেকেন্ড আছে, তো গ্রামটাকে কেজি করে নিচ্ছি। ঠিক আছে, তাহলেই হবে। তার মানে এটা কত হাফ কেজি, তাহলে হাফ ইন্টু 10 স্কোয়ার। তাহলে সেটা দেখে নাও যে প্রদত্ত এম সমান 500 গ্রাম মানে হাফ কেজি, ভি সমান 10 মিটার পার সেকেন্ড, ই সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা জানি ই সমান হাফ এম ভি স্কোয়ার সমান হাফ ইন্টু এম এর মানও হাফ গুণিত ভি স্কোয়ার মানে 10 স্কোয়ার, মানে 10 কে 100 বাই 2 দিয়ে 4 মানে 4 25 অংশ, তাহলে 25। তাহলে বস্তুটির গতিশক্তি হচ্ছে 25 জুল। এটাই হলো অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরপর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো সেটা অবশ্যই জানিও। যদি সাজেশন চেয়ে থাকো ক্লাস 9-এর তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য, আমি সাজেশন দিয়ে দেবো, বা তোমরা যদি এরপরে
থার্ড সামেটিভের জন্য, এরপর যে থার্ড সামেটিভ তোমরা করবে তার জন্য তোমরা কি ধরনের প্রস্তুতি নিবে, কিভাবে নিবে, বা কি ধরনের সলিউশন চাইছো, হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ওকে, ভালো থেকো, বাই।